কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো পড়বো আমাদেরকে একটু গাইড করে দেন। তো এই জন্য আসলে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি, যেগুলো লেনদেন হবে না ওগুলো একটা লিস্ট দিয়েছি, ওই লিস্ট থেকে 100 থেকে 200% কমন আসবে একদম। বা প্রমাণ করো যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস উই, দেখাও যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস উই, বা হিসাব সমীকরণের উপর লেনদেন পাবো, যাই বলো না কেন মূল ছক হচ্ছে কি আমার এইটা। চাও যে ভাই আমি কিছুই পড়ি নাই কিছুই পারি নাই, মোটামুটি ভাবে 60-70 পাইতে চাই বা 50-60 পাইতে চাই, তাদের জন্য আসলে একদম একটা জ্যাম, একটা গুপ্তধনের মতো, ঠিক আছে, একদম জ্যাম একটা অধ্যায়। এই পিচ্চি পোলাপান কি অবস্থা বলো তো তোমাদের? তো তোমরা সবাই আসলে অনেক অনেক বিষয় কমেন্ট করছো যে ভাই আমরা কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো পড়বো আমাদেরকে একটু গাইড করে দেন। তো এই জন্য আসলে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি, বিশেষ করে যারা আসলে এসএসসি 26 ব্যাচ আছো তাদের জন্য। দেখো আমাদের যেহেতু শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাস থেকে আসলে এ প্লাস পাওয়া খুবই খুবই ইজি, ঠিক আছে। দেখো আমরা যদি একদম সবার প্রথম অধ্যায় কি আমাদের বলতো, যদি এটা অধ্যায় 1 হবে না, অধ্যায় 2, ওকে, এটা হচ্ছে অধ্যায় 2, নাম হচ্ছে কি বলতো লেনদেন। এবং এই অধ্যায় থেকে তোমাদের দেখো কি কি প্রশ্ন আসে খেয়াল করো। দেখো এই অধ্যায় থেকে তোমার সর্বপ্রথম যে প্রশ্নগুলো আসে এটা হচ্ছে যেসব ঘটনাগুলো ব্যবসায়িক লেনদেন নয়, মানে যেই ঘটনাগুলো আসলে লেনদেন হবে না ওই ঘটনাগুলো আসলে পরিমাণ নির্ণয় করো, বা ওই ঘটনাগুলো কি বলতো শনাক্ত করো। তো এটা একদম আসবে আসবে একদম 100-এ 100 বলে দিলাম ভাইয়া, এই প্রশ্নটা একদম বলে দিলাম 100-এ 100। এই প্রশ্নটা বোর্ডে আসবেই আসবে, তুমি একদম খাতায় লিখে রাখতে পারো। তোমার এমরান ভাই বলছে কোনো না কোনো বোর্ডে, শুধু একটা বোর্ডে না কয়েকটা বোর্ডে এই প্রশ্নটা চলে আসবে, ঠিক আছে ভাই। আচ্ছা, আর যারা আসলে এই প্রশ্নটার উত্তরটা চাও, যে 2 মার্ক কমন পাইতে চাও, তারা আমাদের লেনদেনের ভিডিও দেখো, ওই লেনদেনের ভিডিওতে যাও, আমাদের যে লেনদেনের অংশ আছে ওখানে কিন্তু আমরা আসলে যেগুলো লেনদেন হবে না ওগুলো একটা লিস্ট দিয়েছি, ওই লিস্ট থেকে 100 থেকে 200% কমন আসবে একদম, বুঝতে পারছো ভাই? আচ্ছা এবার দেখো ভাই, এরপর এখন দেখো যদি বলে যে ব্যবসায়িক লেনদেন নয় এর পরিমাণ নির্ণয় করো করো এক্ষেত্রে বক্সটা কিরকম হবে, অনেকে প্যাচ লাগিয়ে ফেলে, ওকে। তো দেখো এক্ষেত্রে বক্সটা হচ্ছে আমাদের এমন হবে যে লেনদেন নয় এমন ঘটনার সময়ের মোট পরিমাণ নির্ণয়, তারিখ বিবরণ টাকা টাকা, তারপর লিখে যোগ করে দিবা, মোট পরিমাণ নির্ণয় হয়ে যাবে, খুবই সিম্পল। আচ্ছা আরেকটা কোশ্চেন এখান থেকে খুব বেশি আসে দেখো, এবং এই কোশ্চেন দেখো এখানে আমি যেগুলো বলছি এই কোশ্চেন অবশ্যই দেখো, এই কোশ্চেনটাও অবশ্যই আসবে, যে সমীকরণ পদ্ধতিতে লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা করে। দেখো বলছে লেনদেন কিনা, দেখো কি বলছে বলতো ভাইয়া, লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা করো। এটা আসতে পারে, অথবা এভাবে আসতে পারে, দেখো এভাবে আসতে পারে যে লেনদেন কিনা তা আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা করো। দেখো লেনদেন কিনা আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা, দুইটার সেম, মানে প্রশ্ন দুই রকম বাট উত্তরটা কি হুবহু সেমই হয়। যদি বলে যে কারণ সহ ব্যাখ্যা করো লেনদেন কিনা, এটার উত্তরও সেম। যদি বলে লেনদেন কিনা আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা করো, এটার উত্তর কি বলতো একদম সেম। তো এই ক্ষেত্রে আমার ছকটা হবে এমন, দেখো যে প্রদত্ত লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। কি পদ্ধতি বলতে ভাই? সমীকরণ পদ্ধতি। এখানে দিবা তারিখ, এখানে দিবা যে লেনদেন কিনা, লেনদেন হইলে লেনদেন, লেনদেন না হইলে লেনদেন নই। এখন লেনদেন হইলে ব্যাখ্যা কি দিবা, যে এই লেনদেনটির ফলে হিসাব সমীকরণে ধরো এ বৃদ্ধি পেয়েছে ই বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, সুতরাং এটি লেনদেন। আর যদি ধরো লেনদেন না, তাহলে কি এই সমীকরণের পরে বা এই লেনদেনটার ফলে হিসাব সমীকরণে কোনো পরিবর্তন হয় নাই, সুতরাং এটা লেনদেন হবে না। তো এগুলো কিভাবে উত্তর লিখতে হয়, এগুলো কিন্তু সবগুলো আমাদের লেনদেন নকশাতে আছে, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু লেনদেন নকশাটা একটু টেনে দেখে ফেলতে পারো যে আমরা আসলে কিভাবে এগুলোকে ব্যাখ্যা করব, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তো এটা হচ্ছে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। তো এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো আমি এখানে দেখো এই 3টা প্রশ্ন আসলে ধরতে গেলে একটা প্রশ্ন, ওকে, এই 3টা প্রশ্ন বলতো ধরতে গেলে একটা প্রশ্ন। দেখো অনেক সময় এমন আসে পরীক্ষায়, দেখো অনেক সময় এমন আসে যে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, যে কারণ সহ মানে তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করবা, এবং কেন ডেবিট হলো কেন ক্রেডিট হলো কারণ বলতে হবে। ধরো নগদান হিসাব ডেবিট, এখন নগদান হিসাব কেন ডেবিট হয়েছে, কারণ নগদান হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। ধরো মূলধন, ধরো যে তোমার কয় হিসাব ডেবিট, তাহলে কয় কেন ডেবিট হয়েছে, কারণ কয় হচ্ছে ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হয়। তো এভাবে কি তোমার অনেক সময় কি একদম কারণ সহ চাইতে পারে, যে কারণটা সহকারে বলো যে কেন ডেবিট ক্রেডিট হয়েছে। আরটা হচ্ছে শুধুমাত্র কারণ লাগবে না, শুধু ডেবিট ক্রেডিট বের করো, শুধু কি বলতো ডেবিট ক্রেডিট বের করো, কারণের দরকার নাই, ওকে। তাহলে যদি বলে এইটা, তাহলে কি তোমার কারণের জন্য একটা আলাদা গড় করতে হবে। আর যদি কারণ না চাই তাহলে কি শুধু ডেবিট ক্রেডিটের গড় করলেই হবে। আরটা হচ্ছে এর সাথে জড়িত পক্ষ কি, জড়িত হিসাবগুলো কি, ওইগুলোকে আইডেন্টিফাই করো। দেখো একদম সিম্পল, দেখো দেখো যদি বলে কারণ সহ ডেবিট ক্রেডিট, তাহলে এখানে দিবা তারিখ, এখানে সংশ্লিষ্ট হিসাব মানে কি জানো, এখানে তোমার লাগবা জাবেদাটা, সিম্পল। এখানে বলো তো এখানে তোমার জাবেদাটা লিখবা, এখানে বলে কি তোমার জাবেদা লিখবা, আর এই যে ডেবিট ক্রেডিট এখানে লিখবা, এখন হচ্ছে টাকার অ্যামাউন্ট লিখবা,
এখানে ডেবিট ক্রেডিট লিখবা, এবং কেন ডেবিট হয়েছে কেন ক্রেডিট হয়েছে এই কারণটা হচ্ছে এখানে লিখবা। এটা হচ্ছে কি বলতে হবে, এটা হচ্ছে আমার কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। ওকে, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। আচ্ছা, এখন যদি বলে শুধু ডেবিট ক্রেডিট নির্ণয়, শুধু ডেবিট ক্রেডিট নির্ণয়, তাহলে একদম সিম্পল। দেখো শেষের কারণের গড়টা আছে না, এই গড়টা, এই কারণের গড়টা দেখো আমরা শেষে বাদ দিয়ে দিব, বাকি সব হুবহু সেম থাকবে, কোনো প্যারা নাই, একদম চিল। ওকে, আচ্ছা, এখন যদি বলে যে শুধু জড়িত পক্ষ বা সংশ্লিষ্ট হিসাবগুলো শুধু বের করো, তো যদি বলে শুধু সংশ্লিষ্ট হিসাব বের করো, সেক্ষেত্রে আমার এই ডেবিট ক্রেডিটের গড় কি বলতো দরকার নাই, শুধু প্রথম তিনটা গড় হলে চলবে, যে তারিখ, সংশ্লিষ্ট হিসাব, টাকা। আমার ডেবিট ক্রেডিটের গড় কি বলতো দরকার নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বিষয়। যদি বলে কি যে শুধুমাত্র জড়িত দুইটা পক্ষ নির্ণয় করো, বা যদি বলে যে তোমার সংশ্লিষ্ট পক্ষ নির্ণয় করো, ঠিক আছে, সংশ্লিষ্ট পক্ষ নির্ণয় করো। ওকে, আচ্ছা, ওকে, এবার হচ্ছে তোমার দেখো এখানে আরো কিছু ব্যাপার আছে। দেখো অনেক সময়, এবং এইটা যদি আমি বলে, দেখো আমি কি বলতে ধরো যে তোমার এইটা, এই যে এইটার যে কথা বললাম, এইটা ধরো যে তোমার একদম একদম 3 স্টার, ধরো 4 স্টার দিলাম যে আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ এটা অবশ্যই অবশ্যই 100% গ্যারান্টি আসবে। ঠিক আছে, আর এখানে যেটা আছে ধরো যে এইগুলা, হ্যাঁ, এগুলা ধরো যে তোমার আমি এগুলোকে তোমার ধরো যে 2 স্টার দিলাম। ওকে, 2 স্টার দিলাম। আচ্ছা, এবার ধরো ধরো এটা তোমার 3 স্টার দিয়ে দিলাম। ওকে, ধরো 3 স্টার দিলাম। এবার অনেক সময় আসে যে ওই যে সংশ্লিষ্ট হিসাবটা আছে না, বলে যে ওই সংশ্লিষ্ট হিসাবের শ্রেণীবিন্যাস করো। কি করো বলতো ভাইয়া, ওই সংশ্লিষ্ট হিসাবের শ্রেণীবিন্যাস। ধরো যে আমি জাবেদা লিখলাম যে তোমার ক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন কইটা এটা কোন ধরনের হিসাব, এটা হচ্ছে ব্যয় হিসাব। নগদান কোন ধরনের হিসাব, সম্পদ হিসাব। তাহলে ওই হিসাবের শ্রেণীটা কি, হিসাবের শ্রেণীবিন্যাসটা করতে বলে। তাহলে একদম সিম্পল, দেখো এক্ষেত্রে গড়টা হচ্ছে এরকম, তারিখ, সংশ্লিষ্ট হিসাব, মানে এখন হচ্ছে কি জাবেদাটা হবে ধরো ক হিসাব ডেবিট, নগদান হচ্ছে কি ক্রেডিট। এখন কয়টা কি, কয়টা হচ্ছে ব্যয়বাচক হিসাব, এখানে লিখবা কয় হচ্ছে কি ব্যয়বাচক হিসাব, বা শুধু ব্যয় লিখবা যে ব্যয়বাচক হিসাব, আর নগদান কি সম্পদবাচক হিসাব। মানে হিসাবের শ্রেণীটা কি, আমরা জানি কি হিসাব 5 প্রকার, কি বলতো সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন। তো এই 5 প্রকারের মধ্যে এখানে যে আমি হিসাব লিখছি এটা কোন হিসাবের মধ্যে পড়ে, কোন প্রকারের মধ্যে পড়ে, এটা জাস্ট লিখে দিতে হবে। ঠিক আছে, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লেনদেন মধ্যে আমরা প্রত্যেকটা বিষয় একদম ব্যঙ্গে চুরে দেখাইছি। ঠিক আছে ভাই, আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে কি বলতো আমার সংশ্লিষ্ট হিসাবের শ্রেণীবিন্যাস। আচ্ছা, তো অনেক সময় একটা বলে যে হিসাব সমীকরণের উপাদান সমূহের প্রভাব দেখাও। হিসাব সমীকরণের উপাদান সমূহের প্রভাব বলতে হচ্ছে, ধরো আমার কি বলতো এটা হচ্ছে আমার হিসাব সমীকরণ। এখন ধরো যে একটা লেনদেনের ফলে আমার কি হতে, আমার এ বাড়তে পারে কমতে পারে, আমার ই বাড়তে পারে, এল বাড়তে পারে কমতে পারে, উই বাড়তে পারে কমতে পারে। কারণ একটা লেনদেনের ফলে ধরো যে আমি যদি বলি যে বাকিতে পণ্য কই, তাহলে বাকিতে পণ্য করার ফলে কি আমার উইটা আমার হ্রাস পাইছে, এবং আমার এল কি বলতো এল বৃদ্ধি পাইছে। তো এই যে লেনদেনের ফলে আমার হিসাব সমীকরণে আসলে কি কি ধরনের পরিবর্তন হয়েছে, লেনদেনের ফলে হিসাব সমীকরণে কি কি ধরনের পরিবর্তন হয়েছে, এইটা আসলে এখানে দেখাতে বলছে যে কি কি প্রভাব পড়ছে। ঠিক আছে, তো এক্ষেত্রে ছোট্ট সিম্পল, এই যে এখন তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ধরো যে আমি এখানে লিখলাম যে ক হিসাব ডেবিট, ধরো ক হিসাব, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। এখানে ডেবিট ক্রেডিট উল্লেখ করার দরকার না, লিখবা আর কি, হ্যাঁ, লিখবা যে ক হিসাব, নগদান হিসাব। তাহলে ক হিসাবের ফলে কি হয়েছে, ক হিসাবের ফলে আমার উইটা হ্রাস পাইছে, লাগবে যে উই হ্রাস। আর তোমার এই যে নগদান হিসাব মানে কি, আমার নগদ টাকা কমে গেছে, আমি যে বাকিতে কিনছি আমার খরচ, তাহলে কই কি আমার ব্যয়, তাহলে ব্যয় বাড়লে কি, ব্যয় বাড়লে উই কমে যাবে, মালিকানা সত্ত্ব কমে যাবে। আর আমার নগদ কি সম্পদ, এই সম্পদ কি হয়েছে ক্রেডিট, সম্পদ কখন ক্রেডিট, যখন সম্পদ কমে যায়। তাহলে এখানে এ কি বলতো, এ হচ্ছে হ্রাস। তো এভাবে লিখবো বিষয়গুলো। ঠিক আছে, ওকে, তো এইটা হচ্ছে আমি যদি বলি যে এইটা কত স্টার, তো এইটাকে আমি দিব তোমার 2 স্টার। ওকে, এটা মোটামুটি কয়েকবার আসছে। ঠিক আছে, এটা আমরা 2 স্টার দিতে পারি, আমরা 2 স্টার দিলাম। ওকে, আচ্ছা, এবার চলো, এবার এই 4টা প্রশ্ন ঘুরে ফিরে আসলে একটা প্রশ্ন, সরি 4টা না, এখানে সরি এই 3টা, প্রথম 3টা প্রশ্ন ঘুরে ফিরে একটা প্রশ্ন, এবং এবং আমি তোমাকে বলতেছি একদম, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা স্টার দিচ্ছে 100-এ 100%। যদি এই প্রশ্নটা না আসে নাম চেঞ্জ করে ফেলবো। এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই আসবেই আসবে আসবে আসবে, সব বুটে আসবে, এমন কোনো বুট বাদ যাবে না ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো এখানে কি বলছে যে 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 লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে আসলে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই বা এল প্লাস উই যাই বলো, অথবা টেবুলার ছক বানাও, অথবা বিবরণী ছক বানাও, অথবা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, যদি বলে হিসাব সমীকরণের উপাদান সমূহের প্রভাব দেখাও, কি বলছে, উপাদান সমূহের প্রভাব, উপাদান সমূহের প্রভাব বললে এই ছকটা হবে।
যদি বলে উপাদান সমূহের প্রভাব হিসাব সমীকরণের উপর, তখন কি এই ছকটা হবে। কিন্তু যদি বলে যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, তখন কিন্তু আসলে বিবরণী ছক হবে, টেবুলার ছকটা হবে। তখন কিন্তু প্রশ্নটা ঘুরে যাবে। এই জন্য কি প্রশ্নটা একটু খেয়াল রাখতে হবে যে কি জানতে চাচ্ছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে এইটা, এই যে আমার যে এই যে বিবরণী ছক, এর নাম কি বিবরণী ছক, টেবুলার ছক, বা প্রমাণ করে যে a ইজ ইকুয়াল টু এল প্লাস উই, দেখাও যে a ইজ ইকুয়াল টু এল প্লাস উই, বা হিসাব সমীকরণের উপর লেনদেন প্রভাব, যাই বলো না কেন, মূল ছক হচ্ছে কি আমার এইটা, মানে এই ধরনের ছকটা করতে হবে। এখানে নাম টাম চেঞ্জ হতে পারে, তো যে এই যে নামগুলো, এগুলোকে চাইলে আমার চেঞ্জ হতে পারে, বাট মেইন বিষয়টা কি, মেইন কনসেপ্টটা আমার সেম থাকবে। ওকে, এগুলোকে চাইলে চেঞ্জ হতে পারে নামগুলো, ঠিক আছে ভাই। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এর নাম হচ্ছে কি বলতো, এর নাম হচ্ছে আমার বিবরণী ছক, এবং এইটা পরীক্ষায় আসবে, মিস না, ঠিক আছে। বন্দুকের গুলি মিস হতে পারে, বাট এইটা পরীক্ষায় আসবে, কখনোই মিস হবে না, ঠিক আছে ভাই। তো এটা হচ্ছে আমাদের আসলে প্রথম অধ্যায় সাজেশন, এবং প্রথম অধ্যায় থেকে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আসে পড়ে। দেখো, যারা আসলে পড়াশোনা ভালো করে নাই, একটু ফাঁকিবাজি করতো, ওদের জন্য একটা নিনজা টেকনিক হচ্ছে, দেখো যে তোমার চালান ক্যাশ, বিশেষ করে এই দুইটা খুব ইম্পর্টেন্ট। চালান এবং ক্যাশ মেমো খুবই, দেখো চালান এবং ক্যাশ মেমো খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা একটু ভালো করে শিখে ফেলো, খুবই সিম্পল, খুবই সহজ। একটু ভালো করে শিখলে এখান থেকে তোমার কমপক্ষে চালান ক্যাশ মেমো থেকে অনেক অর্ধেক ঘুরে ফিরে তোমার কমপক্ষে ধরতে তোমার 4 থেকে 6 মার্ক তুমি আসলে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। এই জন্য একটু মনোযোগ দাও, ঠিক আছে ভাই। আচ্ছা, তারপরে বাউচার, ডেবিট নোট, এগুলো চাইলে একটু দেখতে পারো, ডেবিট নোট, ক্রেডিট নোট মোটামুটি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আবার এটা থেকে অনেক সময় এই প্রশ্নটা খুব বেশিবার আসে যে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। তো মালিকানা সত্ত্ব নির্ণয়ের নিয়ম কি বলতো, কি বলতো, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, মানে হচ্ছে এক্ষেত্রে আমরা তোমার ক্যাপিটাল মূলধন দিলে যোগ করব, আমার যদি আয় হয় যোগ করব, ব্যয় এক্সপেন্স, ই মানে কি এক্সপেন্স হলে বিয়োগ করব, ডি মানে কি ডুইংস, উত্তোলন করলে কি বিয়োগ করব। তাহলে দুইটা জিনিস যোগ করবো, একটা হচ্ছে কি মূলধন আর আয় যোগ করব, আর কি ব্যয় আর উত্তোলন আমরা বিয়োগ করব, তাহলে নাকি আমরা মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার পেয়ে যাব। তো প্রথমত এটা একটু হালকা বড়, বাট এখান থেকে আসলে তোমাকে অনেক অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে। তো তোমরা চাইলে কি একটু আমরা এখানে যেগুলো বলছি এগুলোর বাড়ি কিছু আসবে, এবং খুব একটা দেখো এখানে 3টা প্রশ্ন, বাট আসলে কি প্রশ্ন কিন্তু একটা, প্রশ্ন কিন্তু কি বলতো একটা, সুতরাং কি আতঙ্কিত হওয়ার কিছু নাই। ওকে, আবার দেখো এখানে 3টে প্রশ্ন, বা আসলে বাস্তবে প্রশ্ন ওইটা, বাস্তবে প্রশ্ন কিন্তু একটা, ঠিক আছে ভাইয়া। তো এই হচ্ছে মূলত বিষয়। তো এই গেল আমাদের প্রথম অধ্যায়, মানে প্রথম অধ্যায় না, আসলে এটা হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্বিতীয় অধ্যায়। ওকে, এবার দেখো অধ্যায় 3, যারা ফাঁকিবাজ পোলাপান আছো খাতা কলম নিয়ে বসো, অধ্যায় 3-এর মতো সহজ অধ্যায় আর কিছু না অ্যাকাউন্টিং এ, এবং এখান থেকে 10-এ 10 মার্ক কমন। এত সহজ অধ্যায় অ্যাকাউন্টিং এ আর একটাও নাই 10-এ 10 মার্ক কমন। দেখো কি বলছে, জাস্ট দেখো উত্তোলনের পরিমাণ নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট, কতে আসে। এবং এখানে উত্তোলন একটু ঝামেলা, বলে যে প্রতি মাসে উত্তোলন বা 2 মাস পর পর উত্তোলন, একটু ঝামেলা থাকে, প্রশ্নটা একটু ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, একটু পড়বা। তারপর এখানে হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধন বা সমাপনী মূলধন নির্ণয়। প্রারম্ভিক মূলধন কি, প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়। আর সমাপনী মূলধন কি, সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দিলে কি আমরা পেয়ে যাবো তোমার সমাপনী মূলধন। তারপর এক মালিকানা কারবারের লাভ ক্ষতি নির্ণয়, সূত্র দিবা, সূত্র দিয়ে বসাই দিবা, এত ইজি অঙ্ক আর কিচ্ছু নয় ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট, ওই যে আমরা পড়ছিলাম ডেবিট ক্রেডিট, একটা হচ্ছে কারণ সহ, একটা হচ্ছে কারণ ছাড়া, এটা হচ্ছে আসলে কারণ ছাড়াটা। সুতরাং ওইটাই কিন্তু এখানে আসছে, নতুন কোনো কিছু নাই, ঠিক আছে ভাইয়া। তো এদের খুবই যারা আসলে ফাঁকিবাজ আছো, চাও যে ভাই আমি কিছুই পড়ি নাই, কিছুই পারি নাই, মোটামুটি ভাবে 60-70 পাইতে চাই বা 50-60 পাইতে চাই, তাদের জন্য আসলে এদের একদম একটা জ্যাম, একটা গুপ্তধনের মতো, ঠিক আছে, একদম জ্যাম একটা অধ্যায়। খুবই অল্প সময়, আমার কিন্তু এদের উপর ওয়ান শট আছে, মাত্র হয়তো বা 3 ঘন্টার হবে, ঠিক আছে। তুমি টেনে দেখলে আরো কম সময় লাগবে, মাত্র হয়তো তুমি একটু স্পিডটা বাড়ায় দেখবা, ধরো যে 1.5 ঘন্টার মধ্যে কি তুমি একদম এখানে 10-11 মার্ক চক বুঝে কমন পেয়ে যাবা, এমসিকিউ কমন পেয়ে যাবা। ওকে, ওই অংশটা এমসিকিউ, শর্ট কোশ্চেন সবকিছু কভার করা হয়েছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তো একটু এই অংশটা দেখবা। এরপর হচ্ছে অধ্যায় 4, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই অধ্যায়টাও ফাঁকিবাজদের জন্য খুবই একটা তোমার সহজ অধ্যায়। দেখো, মূলধন এবং মুনাফা জাতীয় খুবই সহজ, এটার উপরে ওয়ান শট আছে, মেবি 3 ঘন্টা সামথিং হবে। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ অধ্যায়। দেখো এখান থেকে কি আছে, দেখো এখান থেকে দেখো, এই যে অনেক সময় বলে যে চলতি বছরের বিজ্ঞাপন বের করো, অথবা অনেক সময় বলে যে বিলম্বিত বিজ্ঞাপন বের করো। আমি একদম এটাকে ধরো যে 5 স্টার দিলাম, যে বিলম্বিত বিজ্ঞাপন বের করো, অবশ্যই পরীক্ষা আসবে, একদম ভালো করে দেখা যাবে, ঠিক আছে। এরপর ধরো এখানে বিলম্বিত আবার বলে যে বিলম্বিত, দেখো আবার বলতে পারে যে বিলম্বিত মুনাফা জাতীয় বি, এইটা কজ বিলম্বিত মুনাফা, এটাকে আমি 7 স্টার দেবো একদম।
এটাকে আমি একদম 7 স্টার দিব। অবশ্যই 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 এটা আসবে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় অবশ্যই আসবে। এবার দেখো, এবার পরীক্ষা বিভিন্নভাবে আসতে পারে। এখান থেকে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় আসতে পারে, অথবা মুনাফা জাতীয় আয় ব্যয় দুটো একসাথে আসতে পারে। মূলধন জাতীয় আয় অথবা মূলধন জাতীয় ব্যয়, অথবা এই দুইটা একসাথে আসতে পারে, যে মূলধন জাতীয় আয় ব্যয় একসাথে আসতে পারে। একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এটাও কি, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এটা কি পরীক্ষা কয়েকবার আসছে, মোটামুটি না, ধরো যে ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে কি তুমি 10 মার্ক কমন পাবা? না, এখান থেকে কমপক্ষে তুমি 15 থেকে 16 মার্ক কমন পাবা। কারণ হচ্ছে এই অধ্যায়টার সাথে রেওমিল অধ্যায়ের একটা মিল আছে, এবং রেওমিল অধ্যায়ে এই অধ্যায় থেকে 4 থেকে 5 মার্ক কমন থাকে। ওই যে রেওমিলে কতে কিছু একটা বলে, খতে গিয়ে বলে কি রেওমিল বানাও, আর গতে কি বলে, গতে বলে যে মুনাফা জাতীয় আয় ব্যয় বের করো, মূলধন জাতীয় আয় ব্যয় বের করো। কারণ এই অধ্যায়টা খুবই 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 ইম্পর্টেন্ট। আমি বলবো যে এই অধ্যায়ের উপর আমার যে ওয়ান শটটা আছে অবশ্যই দেখে নাও, যদি তোমার হাতে সময় থাকে। এবং ওই ওয়ান শটে এমনভাবে এমসিকিউ সিকিউ সলভ করা হয়েছে যে তোমাকে আলাদা করে সিকিউ সলভ করার কোনো দরকার নাই, ঠিক আছে ভাইয়া? সুতরাং মিস দেওয়া না কিন্তু, ওকে। আচ্ছা, একদম। এবার দেখো ভাই, জাবেদা। তো জাবেদা নিয়ে প্রথম হচ্ছে কি, সাধারণ জাবেদা অবশ্যই পরীক্ষা আসবে, অবশ্যই পরীক্ষা আসবে। তারপর আমি বলবো যে কই জাবেদা এবং বিক্রি জাবেদা একদম 7 স্টার দিয়ে দাও। কই জাবেদা এবং বিক্রি জাবেদা এই দুইটা যে কোনো একটা পরীক্ষায় আসবে, আসবে, দুইটাও আসতে পারে, ঠিক আছে ভাই? আচ্ছা, কই ফেরত এবং বিক্রি এগুলো কম আসে একটু, ধরো আমি 2 স্টার দিলাম, একটু কম আসে তুলনামূলক, হ্যাঁ। আচ্ছা, পারমিক জাবেদা 1 স্টার, সমন্বয় জাবেদা 1 স্টার। তার মানে এই দুইটা সাধারণ জাবেদা তোমার ধরো যে ইম্পর্টেন্ট, এই দুটো খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে সাধারণ জাবেদা আর হচ্ছে কি কয় জাবেদা, বিক্রি জাবেদা, এই বিষয়গুলো খুবই 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 ইম্পর্টেন্ট, ওকে। জাবেদার দিকে এগুলো একটু দেখবা। আচ্ছা, খতিয়ানে যেটা বলবো, যে খতিয়ান আসলে টি ছক এবং চলমান যে ছক দুইটাই জানতে হবে। কেন? আর পরীক্ষা অনেক সময় বলে দিই যে টি ছক দিয়ে করো, অনেক সময় বলে দিই যে চলমান জের ছক দিয়ে করো। তার মানে কি তোমাকে দুইটা নিয়মই শিখে থাকতে হবে, এতে কি তুমি পরীক্ষাটা আসলে ভালো করতে পারবা। যারা আসলে একটা নিয়ম পারো অবশ্যই দুইটা নিয়মে শিখতে হবে, ঠিক আছে। যদি প্রশ্নে কোনো কিছু না বলে কোন নিয়মে করবা, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো নিয়মে করতে পারবা। বাট প্রশ্নে কিন্তু ইদানিং বলে দিচ্ছে যে টি ছক করো, চলমান জের ছক করো, তার মানে কি যেটা বলবে ওইটা দিয়ে করতে হবে। আর এই অধ্যায় যদি চাই যে প্রশ্নটা পেঁচায় টেঁচাই দিবে, তখন স্যার করে কি সহকারী খতিয়ান থেকে প্রশ্ন করে, সহকারী কি খতিয়ান থেকে কোশ্চেন করে। এবং এইটা কত কয়েক বছর অনেক অনেকবার আসতেছে, খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই অবশ্যই কি এটা তোমার দেখা যাবে, ঠিক আছে ভাই? আচ্ছা, আর এগুলোতে দেখো, এগুলোতে আমরা কি করবো, তো এগুলোতে আমরা নর্মালি যে বিষয়টা করি, যে আমরা তোমার জাবেদা থেকে কি বলতো আমরা খতিয়ান বানাই। কিন্তু গত বছর একটা কোশ্চেন আসছিল, গত বছর বা আগের বছর, যে মানে কয়েকবারই আসছে মেবি, হ্যাঁ, যে জাবেদা থেকে খতিয়ান না, উল্টা সিস্টেম, খতিয়ান থেকে জাবেদা করো, তখন তো মাথা পড়ে আওলায় যা। তো এইটা নিয়েও কিন্তু আমাদের একদম মনসুট আছে খতিয়ান অধ্যায়ের উপর, আসলে জাবেদা থেকে আর খতিয়ান থেকে আমরা আসলে কিভাবে জাবেদা মেক করতে পারি, ঠিক আছে। তো এটা যদিও কয়েকবার আসছে, বাট আমি এটাকে একদম মানে 3 স্টার দিব না, ধরো যে 2 স্টার দিলাম, যে আসতে পারে। একটু পরীক্ষায় দেখে যায়, একটু পরীক্ষা একটু দেখে যায়, ঠিক আছে। এখন চলে আসতে পারে এনি টাইম, ওকে। যদি চাই যে একটু কঠিন করবে প্রশ্নটা, তখন কি স্যার একটু পেঁচাই দিতে পারে, ওকে। তো এখানে সহকারী খতিয়ান একটু ভালো করে দেখবা, আর এখানে কি খতিয়ান থেকে জাবেদাটা একটু ভালো করে দেখবা, ঠিক আছে ভাই? আচ্ছা, তারপরে আমি বলতেছি আবারও সবার ফাঁকিবাজদের একদম মনের অধ্যায়, পানের অধ্যায়, হ্যাঁ। ফাঁকি ঝুঁকি করে নিনজা টেকনিকের মাধ্যমে প্লাস পাওয়ার অধ্যায়, এটা হচ্ছে কি আমাদের রেওমিল অধ্যায়। এবং রেওমিল অধ্যায়ের উপর কি আমাদের ওয়ান শট কিন্তু আছে ভাই, সব অধ্যায়ের উপর আছে, ঠিক আছে। এবং এই রেওমিল অধ্যায় দেখো আমাদের যে বিষয়গুলো আসি, খেয়াল করে একটু দেখো। এই যে যেসব দফা রেওমিলে অন্তর্ভুক্ত হবে না, খুবই খুবই ইম্পর্টেন্ট, একদম 7 স্টার, অবশ্যই অবশ্যই কমন আসবে। যে রেওমিলে অন্তর্ভুক্ত হবে না কোন দফাগুলো, অবশ্যই অবশ্যই কি বলতো কমন আসবে। তারপর এখানে আছে সমন্বিত কয়ের পরিমাণ, এটা তোমার সিকিউতে কম আসে, ধরো যে 2 স্টার দিলাম, বাট এমসিকিউতে এটা আসে, যে সমন্বিত কয়টা বের করে এমসিকিউতে খুব বেশি পরিমাণে আসে, ওকে। তারপর হচ্ছে রেওমিল প্রস্তুত করো, রেওমিল প্রস্তুত, এটা তো অবশ্যই আসবে, এটা তো একদম আসবে যে 100 যে রেওমিলটা। রেওমিল তুমি ইজি দেখো, সম্পদ, সম্পদ আর ব্যয় যেগুলো আছে সবগুলো কি ডেবিট, আর আয় দায় মূলধন যেগুলো আছে সবগুলো কি ক্রেডিট, সিম্পল ভাই, হ্যাঁ। আচ্ছা, তারপর অনেক সময় এই অধ্যায় বলে যে চলতি সম্পদ বের করো, তবে কি বলতো চলতি দায়ী বের করো। তো এখানে চলতি সম্পদ কোনগুলা, চলতি দায় কোনগুলা, এগুলো একটা চার্ট আছে, ওই চার্টগুলো কিন্তু আমাদের যে আমাদের কাজ করেছে ওখানে কিন্তু অবশ্যই আছে, যে চলতি সম্পদ কোনগুলা, চলতি দায় কোনগুলা, ঠিক আছে। ওগুলোটা দেখলেই হয়ে যাবে, ওকে। আচ্ছা, ওই যে আরেকটা কি বলছিলাম, ওই যে চতুর্থ অধ্যায় থেকে কিন্তু আসলে এই অধ্যায়ে অনেক সময় কি কোশ্চেন চলে আসে। তো এই বিষয়গুলোকে একটু
দেখতে হবে, ঠিক আছে? যে মুনাফা জাতীয় আয় ব্যয় এগুলো কি আমাদের ওই যে চতুর্থ অধ্যায় ওইখান থেকে কিন্তু কিছু কোশ্চেন এখানে চলে আসে, ঠিক আছে ভাই? আচ্ছা, তো এইগুলো আমাদের আচ্ছা তোমার এখন হচ্ছে আমাদের আর্থিক বিবরণী। এখন আর্থিক বিবরণী সাজেশন পার্টটা আমি আসলে একদম ওপেন রাখছি, এখন আমি কিচ্ছু লিখি নাই। কেন লিখি না জানো? কারণ আর্থিক বিবরণীতে কিন্তু এখন সিকিউ আসে না। দেখো আগে আসতো কি সিকিউ আসতো, মানে সিকিউ মানে হচ্ছে এই যে ক, হ্যাঁ, খ, গ এমন আসতো। এখন কিন্তু আসলে আর্থিক বিবরণীতে এরকম নাই। এখন আর্থিক বিবরণীতে একটা অঙ্ক আসে এবং ওই একটা অঙ্কের মধ্যে আমার বিশতায় বিবরণী থাকে, বিশতায় বিবরণী থাকে, আমার ধরো যে তোমার মালিকানা সত্ত্ব বিবরণী থাকে, আমার আর্থিক অবস্থা মানে একটা অঙ্কের ভিতরে কি একদম ফুল ম্যাথ থাকে। ওকে, আর্থিক অবস্থা বিবরণী থাকে এবং তোমার এই সবগুলো মিলাই হচ্ছে আমার আসলে 20 মার্কস, মানে ফুল অঙ্ক মিলে কি বলতো আমার 20 মার্ক। এখন তোমরা সবচেয়ে বড় যে ভুলটা করো এটা হচ্ছে তোমরা আর্থিক বিবরণী কেউ দিতেই চাও না, যে এত কঠিন অধ্যায়। একটা বিষয় বলো পাবো, তবে তোমার মোট নাম্বার 100, এমন তুমি যদি 20 মার্ক আনসার না করো আর থাকবে কত 80 মার্ক। তুমি কি 80তে 80 পাবা কখনো? এটা তো মানে নিয়ার টু ইম্পসিবল ব্যাপার স্যাপার। পাইতেও পারো কারণ যেহেতু ম্যাথ, বাট খুবই রিস্ক, খুবই হাই রিস্ক। তার মানে হচ্ছে এই অধ্যায়টা স্কিপ করে গেলে তুমি আসলে ভালো কিছু করতে পারবা না ভাইয়া, কোনোভাবেই ভালো কিছু করতে পারবে না। আমি বলবো যে এই আর্থিক বিবরণীর উপর আমার 12 ঘন্টার একটা অনশট আছে, 12 ঘন্টা দেখা তো সম্ভব না, বাট শেষে তোর যে তোমার দেখবা যে তোমার শেষে মানে 5-6 ঘন্টা পরে আমরা আসলে তোমার সিকিউ সলভ করা শুরু করছি। ওই যে সিকিউগুলো আমরা সলভ করছি না, ওই শেষের সিকিউ সলভটা দেখো, দেখলে তোমার ধরো যে আর্থিক বিবরণী তুমি যদি একদম ফুললি কারেক্ট করতে নাও পারো, তুমি কিন্তু একটা বিষয় মনে রাখবা যে অ্যাকাউন্টিং কিন্তু পার্শিয়াল মার্কিং করে, তো তোমার অঙ্কটা ফুল ধরো যে তুমি যখন জেনারেল ম্যাথ করো অঙ্কটা হয়েছে না মানে কি জিরো, বাট এখানে কিন্তু জিরো নাই। তুমি যতটুকু করবা ততটুকুর উপর একটা নাম্বার দিবে। তাহলে আর্থিক বিবরণী সম্পদ আর দায়ের পাশ তোমার মিলুক আর না মিলুক, তোমার যতটুকু হবে, ধরো যে তুমি 20-এ 20 না পাও, 15 তো পাবা মোটামুটি হইলে। আর ধরো যে তুমি একদমই পারো না, খুবই কম পারো, খুবই কম পারো, তাও যদি তুমি মোটামুটি ভাবে লিখে দিয়ে আসতে পারো, মোটামুটি ভাবে কি সবগুলো এন্ট্রি মোটামুটি ভাবে কি পোস্টিং করে লিখে দিয়ে আসতে পারো, টুকটাক ভুল হইলো, কিছু ভুল হইলো, বাট তুমি যদি মোটামুটি ভাবে লিখে দিয়ে আসতে পারো, কমপক্ষে 10 তো পাবা। 10 এর নিচে তোমাকে দিবে না, দিবে দিবে না। এর জন্য বলতেছি ওই যে আমি আমি যেগুলো একদম সরাসরি সলভ করে দেখাইছি এগুলো একটু দেখো, মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তুমি 20-এ কমপক্ষে 10 পাবা, 10 পাওয়াটা কিন্তু অনেক কিছু, ঠিক আছে ভাই? এবং সব পদ্ধতিতে সেম, তুমি পার্শিয়াল মার্কিং আছে তো তুমি যতদূর পারো লিখে দাও, যা আমি অঙ্কটা তো ফুললি পারবো না, এর অঙ্কটা তো আমি ফুললি পারতেছি না, আমি এটা আনসার করবো না, এমন না। যদি যদি অন্য কোনো অঙ্ক পাও তুমি একদম ফুললি পারো তাহলে তো বেটার, আর যদি না পাও যতটুকু পারো ততটুকু আনসার করে দিয়ে আসবে। এটা হচ্ছে তোমার নিকট আমার একটা মানে গুড অ্যাডভাইস, বুঝতে পারছো? কারণ এটা অনেকেই জানে না যে এখন নাকি পার্শিয়াল মার্কিং হবে, যতটুকু পারবা ততটুকুর উপর নাম্বার দিবে, ঠিক আছে ভাই? তুমি বক্স করলে বক্সের লেগেও নাম্বার পাবা, ঠিক আছে ভাই? তো এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমি বলে দিই, তোমরা এর জন্য তোমাদের যে মেইন বই মানে টেক্সট বইয়ের আর্থিক বিবরণী অধ্যায়ের সৃজনশীল, মানে উদাহরণ, উদাহরণ, হ্যাঁ, উদাহরণ 2, 3, 4, 5, এই 4টা ম্যাথ যদি মোটামুটি ভাবে দেখা যাও, আই হোপ যে আর্থিক বিবরণী নিয়ে তোমার আসলে কোনো প্যারা হবে না বুট পরীক্ষা ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? এই হচ্ছে বিষয়। এবং আমি চাই যে তোমাদেরকে আরো কিছু জিনিস দিতে, ওইটা হচ্ছে যে ভাই আমি তো আসলে এর উপর মোটামুটি জানলাম, বাট আমি যখন প্র্যাকটিস করতে যাবো অল্প সময়ের ভিতরে আসলে এত সিকিউ প্র্যাকটিস করা সম্ভব না। কিছু প্রত্যেকটা অধ্যায় আসলে কিছু সিলেক্টিভ সিকিউ দিয়ে দেন, যে সিলেক্টিভ সিকিউ গুলো পড়লে আসলে আমি ভালো করতে পারবো। যদি তোমরা এই সাজেশনটা চাও আসলে ভাই কিছু সিলেক্টিভ সিকিউ দেন, তাহলে মানে যারা ধরো যে একদমই কিছু পড়াশোনা করো নাই, বাট একদম শেষ সময় 2 দিনের ভিতরে মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে চাও, যারা আছো কমেন্ট একটু জানাও, তাহলে আমরা আসলে ওই মানে ওই যে একটা শর্টকাট একটা সাজেশন ওইটা নিয়ে আমরা শীঘ্রই একটা ভিডিও বানাবো, এবং ওই সাজেশনটা তোমাদের ভিডিওর নিচে কমেন্টে অ্যাটাচ করে দিব, যেন যারা আসলে মোটামুটি স্টুডেন্ট আছে, এভারেজ আছে যারা আমার মতো, তারা আসলে ভালো কিছু করতে পারো, ঠিক আছে ভাইয়া? তো এই ছিল অ্যাকাউন্টিং নামদের ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য, এবং আরো অনেক কিছু আস্তে আস্তে শীট সাজেশন থেকে শুরু করে এমসিকিউ ক্লাস সবকিছু আস্তে আস্তে, শর্ট কোশ্চেনের শীট সবকিছু আসবে শুধুমাত্র তোমাদের জন্য। জাস্ট তোমাদের পক্ষ থেকে আমাদের একটু সাপোর্ট চাই, ভিডিওগুলো শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে, তোমার আরো যারা আছে পরিচিত সবার সাথে তোমাদের ফেসবুকে, ঠিক আছে ভাই? তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, এবং ওই ভিডিওতে নিয়ে আসতেছে একদম স্পেশাল এক্সক্লুসিভ অনেক অ্যানালিসিস করে তৈরি করা একটা সাজেশন, যে এই সিকিউগুলো পড়লে তোমার মোটামুটি A+টা একদম সিকিউর থাকবে, ঠিক আছে ভাইয়া? তো দেখা হবে আবার আরেকটা ভিডিওতে, সেই পর্যন্ত ওই ভিডিওটার অপেক্ষায় থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।